বিচার নয় চেয়ার কাটতে চায় বক্তব্যের পর ৪২ ঘন্টার মাথায় ফের অ্যাকশনে রাজ্যের মুখ্যমন্ত্রী। চেয়ার চাই বক্তব্যে যে আতঙ্ক মুখ্যমন্ত্রী বা দলনেত্রী হিসেবে দেখিয়েছিলেন সেটা বুঝতে পেরেই এবার পথে নামলেন সাহস দেখাতে। নাটকীয়ভাবে চলে এলেন গতকাল সারাদিন এবং রাতের টানা ভারী বর্ষায় বিধাননগরের এক এক জায়গায় জল জমে গেছে। বৃষ্টিতে ভেসে গেছে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চ। কোনো ক্রমে গুটি কয়েক ত্রিপল জোগাড় করে গা ঘেঁষাঘেঁষি করে ভিজে চলছে স্লোগান। ইতিমধ্যেই বৃষ্টি ভেঙে এসেছে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তাদের বন্ধুদের পাশে দাঁড়াতে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর নামতেই চমক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন আন্দোলন মঞ্চে বিনা নোটিসে। মুখ্যমন্ত্রী আসার পর সবকিছু গুছিয়ে নিতে কিছু সময় লাগলো আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রী আসা মানে তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসা নয়, সঙ্গে বিশাল সুরক্ষা বাহিনী, আইবি, র্যাফ, সাংবিধানিক ক্ষমতার বাইরে থাকা বেশ কিছু লোকজন যারা মুখ্যমন্ত্রীর দিদির ভাই বলে পরিচিত মিডিয়া মহলে, তারাও হাজির। আর তাদের সকলকে সাক্ষী রেখে ফের আরেকবার রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কাজে ফিরতে। জানালেন তিনি নাকি মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি। মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হাসি রোড উঠল প্রতিবাদের স্বরও। বিব্রত মুখ্যমন্ত্রীকে রাগ করলেন, জানালেন হ্যাঁ তিনি মুখ্যমন্ত্রী, হ্যাঁ তিনি দলনেত্রী। যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার। এবং তিনি শুনলেন না ডাক্তারদের দাবি, কিন্তু বলে চললেন কেন কাজে ফিরতে হবে। বারবার জানালেন হাতে অস্ত্র আছে, কিন্তু কারোর বিরুদ্ধে তা ব্যবহার করবেন না। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। ডাক্তারের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। অর্থাৎ একদিকে নিজের বানানো মিথ্যে দাবি, সঙ্গে এসমা প্রয়োগের সুযোগ থাকার ধমক, নরমে গরমে ধমকে আবেগে, সত্য অর্ধসত্য আংশিক মিথ্যা, যুদ্ধ জয়ের সব কৌশলী ব্যবহার করলেন তিনি। জানিয়ে দিলেন রোগী কল্যাণ কমিটি ভেঙে দিচ্ছি, যে কথা তিনি 9 তারিখ নবান্ন থেকেও বলেছিলেন। সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব, এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। তবে তিনি আরেকবার সকলের সামনে জানালেন কোনো কিছুর সঙ্গেই নাকি তিনি যুক্ত নন। চিকিৎসক, তরুণী, ধর্ষণ, খুনের প্রমাণ লোভ, টাকা দিয়ে পরীক্ষায় নম্বর বাড়ানো, হুমকি সংস্কৃতি, মেডিকেল দুর্নীতি, তিনি নাকি কিছুই জানতেন না। অর্থাৎ তার মন্ত্রিসভার বাকি সদস্যরা এসব করে গেছেন, তিনি মুক্ত। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা, যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয়
আমি নিশ্চয়ই সাজা দেব। কিন্তু ডাক্তারবাবুদের 5টি দাবি বলার বা শোনানোর সময় দিলেন না। বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আসলে বলতে এসেছিলেন, শুনতে নয়, আলোচনা করতে তো নয়। যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। এবং যেতে যেতে ফের ছুঁড়ে দিয়ে গেলেন তার চিরাচরিত ষড়যন্ত্রের বার্তা। অনেকে অনেক খাবার দিয়ে যাচ্ছেন, সকলের দেওয়া খাবার খাবেন না। কি বলতে চাইলেন মুখ্যমন্ত্রী? জুনিয়র ডাক্তারদের মধ্যে ফের বিভেদ তৈরি করতে চাইছেন কেন? আন্দোলন ভাঙতে? নবান্নে এমনই এক ষড়যন্ত্রের কথা বলেছিলেন, জানিয়েছিলেন সবাই বৈঠক চাইলেও কেউ কেউ চায়নি। ঐক্যে ভাঙন ধরানোর শাসকের পুরনো খেলা। আর একটা কথা বলবো, যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না, হ্যাঁ নিশ্চয়ই জাস্টিস হবে। এবং ওই 5 মিনিটের বক্তব্যে নিজের কথা মিডিয়া লাইভে জানিয়ে তিনি চলে গেলেন। আন্দোলনকারী ডাক্তারদের 2 নেতা সর্বক্ষণ পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তাদের আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রী এসেছেন, সম্মান জানাতেই অপেক্ষা করছিলেন তারা। কিন্তু এতটাই ঔদ্ধত্য, মুখ্যমন্ত্রী ছাত্রনেতাদের হাত জোর করার উত্তরে স্রেফ হাত নাড়িয়ে বেরিয়ে গেলেন, যেমন এসেছিলেন। আর আন্দোলনকারীরা জানিয়ে দিলেন আন্দোলন চলবে, যা সিদ্ধান্ত হবে বৈঠকে। অগ্রগতিটা কি ঘটলো? আলোচনায় বসতে চেয়েছে, প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরা আলোচনা বসতে পারি। যাতে দুপক্ষের মধ্যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয়, এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু এই মেল পাঠিয়েছি। আমরা এই মেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এখানে বসে আছি, কখন এই মেল আসে। যেই মাত্র মেল আসবে আমরা এই 5 দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে। এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত। 35 দিন কেটে গেছে জুনিয়র ডাক্তারদের শির দ্বারা এতটুকু নোয়ানো যায়নি। সে কারণেই মাঝে একদিনের বিরতি দিয়ে কি মুখ্যমন্ত্রী 17 তারিখের সুপ্রিম কোর্টের রসদ সংগ্রহ করলেন? মাঝে ওই বিরতির দিনেই জুনিয়র ডাক্তারদের ভিলেন বানিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট জানাচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণেই মৃত 29 জন, যাকে ইতিমধ্যেই মিথ্যা প্রচার বলছেন রাজ্যের সিনিয়র ডাক্তাররা। ফলে এই যুদ্ধজয় কি এতটাই মরয়া, বেপরোয়া হয়ে গেছেন মুখ্যমন্ত্রী? কিন্তু কেন? চেয়ার বাঁচাতে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।